চন্দ্রদেবী আমার সাথে নিষ্ঠুর এক পরিহাস করল। তা হোক, আমি মনে প্রাণে এখনো চাই তুমি সুখে থাকো, কিন্তু একটা কথা বলতে চাই তোমাকে। গম্ভীর হয়ে ওঠে ওর মুখ। আমি অধীর হয়ে অপেক্ষা করছি। যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না। ও বলল, তোমার সন্তান কোনো সাধারণ মানব নয়। তুমি হয়তো ভাববে সাধারণ নয় বলতে তোমার মতোই বোঝাতে চাইছি, কিন্তু না, সাধারণ না বলতে বোঝাতে চাইছি ও ভবিষ্যতে নেকড়ের লিডার। শুধু তাই নয়, ওর মধ্যে বিশেষ কিছু লক্ষণও রয়েছে। বিশেষ লক্ষণ? হ্যাঁ, তোমার ছেলে অর্ধ অমরত্বের লক্ষণ নিয়ে জন্ম নিয়েছে, যা কেবল 1000 বছরে একজন নেকড়ে লিডারের ভাগ্যেই থাকে, আর এই কারণে ওর ওপর বিপদের মাত্রা প্রবল। ম্যাক্স আমার ভীত মুখে চেয়ে বলল, ভয় পেও না আগাথা, ওর কিচ্ছু হবে না, আমি হতে দেব না। নিকোলাসের মাথায় হাত রেখে বলল, আজ থেকে ওকে দেখে রাখার দায়িত্ব আমার। কেন যেন ম্যাক্সের কথায় আমি ভরসা পেলাম। ওর হাতটা ধরে কৃতজ্ঞতা জানাবো, তখনই ও বলল, আরেকটা কথা আগাথা, ওর বয়স 20 হওয়ার পূর্বে এ কথা আমি এবং তুমি ছাড়া তৃতীয় কেউ যেন জানতে না পারে। আমি বললাম, এত বড় কথা কিছুতেই লুকাতে পারবো না রিচার্ডের কাছ থেকে আমি। পারতে হবে, তোমার সন্তানের জন্য পারতে হবে। সেদিন সন্তানের মুখে চেয়ে ম্যাক্সের কথা না চাইতেও মেনে নিয়েছিলাম। মনে মনে অপরাধ বোধ জন্মে রিচার্ডের কাছ থেকে এত বড় ব্যাপার লুকিয়েছি বলে। জানতাম না এই অপরাধ বোধেই আমার সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে একদিন। ম্যাক্স উঠে দাঁড়ায়, যাবে বলে ঘুরে ফের আমার দিকে তাকায়, বলে, একটা অনুরোধ রাখবে আগাথা? কি? তোমার ছেলের নামটা আমাকে রাখতে দেবে? যে অধিকার রিচার্ডের তা আমি ম্যাক্সকে কি করে দিই? কিন্তু ওর আশান্বিত মুখ চেয়ে না করতে পারিনি। ঠিক আছে। এগিয়ে এসে নিকোলাসকে কোলে তুলে কপালে চুমু খেয়ে বলল, নিকোলাস উইলিয়াম, আজ থেকে ওর নাম নিকোলাস উইলিয়াম। একটা সময় পর্যন্ত রিচার্ডের ধারণা ছিল নামটা আমিই রেখেছি, এবং বলেছিলাম নিকোলাস আমার মতো নয়, সে রিচার্ডের মতোই মানুষ। কে জানতো রিচার্ডের সন্দেহের শুরু সেখান থেকেই। আমার মিথ্যা বলা মুখ ও খুব সহজে চিনে নিত। সেদিনও হয়তো নিয়েছিল, কিন্তু চুপচাপ থেকেছে। এদিকে নিকোলাস যত বড় হতে লাগলো, আমার ভয়টাও বাড়তে থাকে। নিকোলাসের প্রতি আমার এই অতি সাবধানতা রিচার্ডের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। আশ্চর্যগতভাবে ম্যাক্সের সাথে নিকোলাসের অসম বন্ধুত্ব তৈরি হয়। বাবার চেয়ে ওর কাছে প্রিয় ছিল ম্যাক্স। প্রায় সব সময়ই ওরা একসাথে সময় কাটাতো। রিচার্ডের চোখের কাঁটা হতে লাগলো ম্যাক্স। আমাকে আর ম্যাক্সকে নিয়ে সন্দেহের বীজ বুনতে শুরু করলো মনে মনে। কেমন যেন বদলাতে শুরু করলো। ম্যাক্সের সাথে প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠল। নিকোলাসকে নিয়ে ম্যাক্সকে একদিন খুব করে অপমান করে। নিকোলাসের বয়স তখন 6 কি 7। ম্যাক্সের সাথে ঘুরতে যাওয়ায় খুব ধমকাতে লাগলো ছেলেকে রিচার্ড। বাবার রাগত মুখ দেখে ভয়ে ম্যাক্সকে জড়িয়ে ধরেছিল। টেনে ওর বুক থেকে ছেলেকে ছাড়িয়ে রুম বন্দি করলো। ম্যাক্স প্রতিবাদ করতে রিচার্ড তেতে উঠল। দুজনের মধ্যে বাকবিতণ্ডা চরমে রূপ নিল। রাগের বশে মনের সকল ক্ষোভ সেদিন প্রকাশ করলো রিচার্ড। আমাকে আর ম্যাক্সকে নিয়ে ওর মনের মধ্যে যে নোংরামি ছিল সব বেরিয়ে এলো। লজ্জায় ঘৃণায় মনে হলো মরে চাই। ম্যাক্স আর আমি সত্যিটা বোঝাতে লাগলাম, কিন্তু ব্যর্থ হই আমরা। সত্যিটা জেনে খেপে যায়। ম্যাক্সকে ঘুষি মারে, জামার কলার ধরে বের করে দেয় বাইরের বাইরে। সেদিন আমার মুখ চেয়ে চুপচাপ নত করে চলে যায় ও। সেই যে গেল, এরপর বছর কয়েক ওকে আমি আর দেখিনি। নিকোলাস পথ চেয়ে থাকতো ওর আশায়, আবদার করত ম্যাক্সকে দেখার, ওর কাছে যাওয়ার। একদিন রিচার্ড ক্ষিপ্ত হয়ে ছেলেকে ঘরে ঢুকিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে বেদম প্রহার করে। আমার চিৎকারে আশেপাশে লোক জড়ো হয়। রিচার্ড বাধ্য হয় বেরিয়ে আসতে। কেবল সেদিনের জন্য ওর ওই নিষ্ঠুরতা থেমেছিল। আস্তে আস্তে তা আরও বাড়ে। কারণে অকারণে চলে নিকোলাস আর আমার ওপর ওর নিষ্ঠুরতা। আমাকে শারীরিকভাবে নির্যাতন করা বন্ধ করলো। ভাবলাম এবার বুঝি সব ঠিক হবে। হলো উল্টোটা। আমাকে ব্যথা দেওয়ার আরেক রাস্তা সে খুঁজে পেয়েছে। আমারই চোখের সামনে নিকোলাসকে নিষ্ঠুরভাবে নির্যাতন করতে লাগলো। খুশি হতো যখন দেখতো আমি ছেলের কষ্ট দেখে কাঁদছি। রিচার্ড যেন আর সেই স্বাভাবিক রিচার্ড নেই।
সন্দেহের বিষ আকণ্ঠ পান করে মদ্য বিকারগ্রস্তে পরিণত হয়। ওই রিচার্ডকে আমি ভয় পেতাম। বাবার অমন রূপ বালক নিকোলাসকে বাকরুদ্ধ করে দেয়। চঞ্চল হাসি খুশি ছেলেটা আমার একসময় চুপচাপ হয়ে গেল। পিতার নির্যাতনেও মুখ ফুটে আর্তনাদ বেরোতো না। এসব কারণে রিচার্ডের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হলো। সব অপমান হজম করে আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম স্বাভাবিক হতে। বৈবাহিক সম্পর্ক কতকটা দ্বিচক্র জানেন নেয়। একটা চাকা নষ্ট হলে আরেকটা এমনিতেই অকেজো হয়ে পড়ে। রিচার্ড ঠিকমতো বাড়ি ফিরতো না, কথা বলতো না। দুজন কাছাকাছি আসতাম কেবল ওর দৈহিক প্রয়োজন পড়লে। এক সময় সেটাও কমতে লাগলো। ভয় বাসা বাঁধলো মনে। কে জানতো এই ভয়টাও একদিন সত্যি হবে। সোফিয়া ছিল ওর সহকর্মীর শ্যালিকা। মেয়েটা কয়েকবার এসেছিল, আলাপ জমাতো। আমার ওকে ভালো লাগেনি। হাসিটাও কেমন মেকি। ওই মেকি হাসির আড়ালে যে আমার সংসার গ্রাস করার লোভ ছিল তা সেদিন ঘূর্ণাক্ষরেও টের পায়নি। সত্যিটা জানাজানি হয় সোফি সন্তান সম্ভবা হয়ে পড়লে। বাচ্চাটা ছিল রিচার্ডের। সুতরাং ওর পরিবার থেকে রিচার্ডকে তাড়া দেওয়া হলো। বাধ্য হয়েই এক প্রকার গোপনে বিয়ে করলো রিচার্ড ওকে। এদিকে আমি বোকার মতো আশা বেঁধেছিলাম রিচার্ড ওকে ছেড়ে আমার কাছে ফিরে আসবে। কিন্তু সে আর কোনো দিন মন থেকে আমার কাছে ফেরেনি। সবার অগোচরে সোফিয়া আর ওর সন্তানকে নিয়ে আলাদা সংসার শুরু করে। সোফিয়া সব সময়ই ভাবতো আমাকে সে হারিয়ে দিয়েছে রিচার্ডকে কেড়ে নিয়ে। অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস মানুষকে বোকা বানায়। আমি বোকা ছিলাম, সোফিয়াও তেমনই। ওই বোকা মেয়ের মনটা আমারই মতো ভাঙলো যেদিন আমি ফের আরেকবার সন্তান সম্ভবা হলাম। হয়তো আমিই ওকে শিক্ষা দিতে রিচার্ডের সাথে সম্পর্ক চলমান রেখেছিলাম। নিজের ব্যথাটা বোঝাতে চেয়েছিলাম। যখন দেখলাম উদ্দেশ্য সফল হয়েছে, সুখ কিন্তু মোটেও পেলাম না। বড্ড খারাপ লাগলো সোফিয়ার পর্যায়ে নেমে যাওয়াতে। ঘৃণা হলো নিজের প্রতি। নোভা গর্ভে আসার পর রিচার্ডকে কাছে ঘেঁষতে দিইনি। সিদ্ধান্ত নিলাম রিচার্ডের ঘর ছেড়ে আলাদা থাকবো। রিচার্ড খুশি ছিল না, তবুও মুখ ফুটে প্রতিবাদ করেনি। আমি সেদিনও বোকার মতো চেয়েছিলাম ও ফিরে আসুক আমার কাছে, ক্ষমা চেয়ে জোর করে বুকে টেনে নিক। কিন্তু বাস্তবতা তো নিষ্ঠুর। ভালোবাসার চাইতে ঘৃণার ক্ষমতা প্রবল। এই যে এত কিছু ঘটে গেল, এর প্রভাব কেবল আমাদের তিনজনের ওপরই পড়েনি। আরেকজন ছিল যে নীরবে এসবে প্রভাবিত হয়েছে। আমার মানিক, আমার কলিজার টুকরো নিকোলাস। কোমল প্রাণ ছেলেটা বাবার আদর আহ্লাদের বদলে নিপীড়িত হয়েছে। মায়ের নিত্যদিনের চোখের জল দেখতে দেখতে ভেতরে ভেতরে বদলাতে লাগলো। বৈবাহিক সেই সম্পর্কের বিষাক্ততায় একা আমিই যন্ত্রণা পাইনি, পেয়েছে আমার ছেলেটাও। ছেলের জন্য ম্যাক্সের খোঁজ করলাম। ওকে খুঁজে সবটা বলতে বেচারা নিজেকে দোষাতে লাগলো। নিকোলাসের সব দায়িত্ব নিতে চাইলো। আমার আপত্তি ছিল না। আপত্তি জানায় রিচার্ড। আমাদের জড়িয়ে স্থানীয় রাজার কাছে বিচার দেওয়ার হুমকি দিল। ওদিকে আমাদের নামে কুৎসা রটনা শুরু করে দেয় সোফিয়া। লোকের তিরস্কারে সেখানে টিকে থাকা দায় হয়ে পড়ে আমার। ম্যাক্স পরামর্শ দেয় পালিয়ে যাওয়ার। আমার সামনে তখন ওই একটা পথই খোলা। তিনজনে পালিয়ে এলাম অন্য শহরে। সেখানে নোভার জন্ম হলো। ও হলো রিচার্ডের মতোই সাধারণ মানুষ। কিন্তু নেকড়ে মায়ের কিছু প্রভাব ওর মধ্যে থাকবে বলে জানালো ম্যাক্স। ধীরে ধীরে নিকোলাসও স্বাভাবিক হয়ে উঠল ম্যাক্সের সান্নিধ্যে। ম্যাক্স নিজের আপন জন ছেড়ে আমাদের সাথে থাকতে লাগলো। ওর কেয়ার ভালোবাসা মুগ্ধ করলো আমাকে। মুগ্ধতা প্রেমের সম্পর্কে গড়াতে সময় নিল না। জোড়া হিসেবে ও আমাকে মার্ক করে। তারপরেই মনে হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক ছিল আমাদের, যেন এক আত্মা দুই দেহ আমরা। আমাদের সেই সম্পর্ক মনুষ্য ধর্মের আর সমাজের চোখে ছিল নিষিদ্ধ। কিন্তু অচেনা এই শহরে সেই খবর কারো জানার কথা না। সুখেই কাটছিল দিন। নিকোলাস কৈশোরে পা রাখলো। নোভার মুখে তখন আধো আধো বুলি। প্রথমবার বাবা বলে ডাকতে আনন্দে আত্মহারা হয়ে উঠল ম্যাক্স। একদিন আমাকে বলে, আমি যদি সত্যি ওদের বাবা হতে পারতাম আগাথা। চোখ দুটো ছলছল করছিল ওর। ভয় কেবল একা ম্যাক্সের ছিল না, আমারও ছিল। রিচার্ডের অধিকার সমাজ স্বীকৃত, অথচ বাবা হিসেবে কোনো দায়িত্বই সে পালন করেনি।
অন্যদিকে ম্যাক্স জন্মদাতা না হয়েও বাবা হয়ে উঠেছিল। আমি জানতাম মানুষের সমাজে এ পাপ, কিন্তু স্বেচ্ছায় পাপটাকে গ্রহণ করি আমরা দুজন। অর্ধেক মানবীয় সত্তার কারণে সেই পাপবোধ থেকে মুক্তি পেতে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। নিকোলাস সত্যিটা জানতো। আমার আর ম্যাক্সের প্রণয়ের সূত্রটা ছিল ও। আমাদের খুশি দেখতে চেয়েছিল নিকোলাস, সুতরাং ও আমাদের বিয়ের সিদ্ধান্তে খুশিই হলো। ম্যাক্সের মনে চলছিল অন্য ব্যাপার। আমার ভেতরের মানবীয় পাপবোধ ও বুঝতে পারত, আর তাই তো কাউকে না জানিয়ে সে রিচার্ডের সাথে দেখা করে। তৎকালে ডিভোর্সে অতটা সহজ ব্যাপার ছিল না। ম্যাক্স রিচার্ডের সাথে দেখা করে আপোষে ডিভোর্সের ঝামেলা শেষ করতে চেয়েছিল। ভুলটা বোধহয় সেখানেই ছিল। ডিভোর্স দেবে বলে আশ্বস্ত করে রিচার্ড। আমিও কি বোকা ছিলাম, বিশ্বাস করলাম ম্যাক্সের মতো। সকল কাগজপত্র তৈরি করে ম্যাক্স গেল রিচার্ডের কাছে। 3 দিনের স্থানে পুরো 1 সপ্তাহ পার হলেও ম্যাক্স ফিরল না। চিন্তা হতে লাগলো এবার। নিকোলাস একাই যেতে চাইলো ম্যাক্সের খোঁজে। আমি জোর করলাম সাথে নেওয়ার। ছেলে মেয়েকে নিয়ে রওনা হলাম পুরনো আবাসস্থলে। সেখানে পৌঁছে প্রথম ধাক্কাটা খেলাম। মানুষের সেই বসতি কবরস্থানের মতো ভুতুড়ে আর নিস্তব্ধতায় মোড়া। ঘর বাড়ি সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অনেক ঘুরেও একটা মানুষেরও দেখা পেলাম না। শেষে নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলাম রিচার্ড এবং সোফিয়ার বাড়িতে যাওয়ার। নিকোলাস আমাকে শক্ত করে ধরেছিল, ছোট্ট নোভার মাথা আমার বুকে। ম্যাক্সের খারাপ কিছু ঘটেছে ভেবে কাঁদতে লাগলাম নীরবে। আমি ম্যাক্সের শোকে কাতর হয়ে বিছানায় শুয়েছিলাম। ঘুম কিছুতেই এলো না চোখে। সারাদিনের ক্লান্তি আর অনাহারে শরীর দুর্বল। পরিত্যক্ত আমার সেই পুরনো বাড়িতে খাবার বলতে কিছুই ছিল না। নোভা খিদে সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে আমার বুকেই ঘুমিয়ে গেল। অনেকক্ষণ নিকোলাসের সারা শব্দ না পেয়ে মৃদু গলায় ডাকলাম বার কয়েক, কিন্তু কোনো জবাব পেলাম না। যা ম্যাক্স ভক্ত ছেলে, রাতের অন্ধকারে ম্যাক্সকে খুঁজতে বেরোলো কিনা ভেবে তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে এলাম। নোভা গভীর ঘুমে আচ্ছন্ন। চাদরে গলা অবধি ঢেকে দিলাম মেয়েকে। শিউরের জ্বলন্ত বাতিদানটা হাতে তুলে নিলাম। পুরো বাড়ির ভেতর খুঁজেও নিকোলাসকে পেলাম না। অজানা সংখ্যায় পাগল প্রায় হয়ে ছুটলাম গৃহধারের বাইরে। নিকোলাস, নিকোলাস! অশ্রুরুদ্ধ গলায় ডাকলাম ছেলেকে, কিন্তু ছেলে আমার কোথাও নেই। সেই পরিত্যক্ত গ্রামের রাত দুপুরে ছেলেকে কোথায় খুঁজবো ভেবে দিশেহারা হয়ে পড়ি। মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করার মতো অবস্থা ছিল না আমার। সদর দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে পড়লাম সেই ভুতুরে জনমানব শূন্য গ্রামে ছেলেকে খুঁজতে। আকাশে সেদিন কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছিল। ঘুটঘুটে আধারের চাদরে মুড়েছে সমস্ত গাঁও। তেলের বাতির ওই স্বল্প আলোতে পায়ে পায়ে এগিয়ে গেলাম। ভয় যে করছিল না তা নয়, প্রতি পদে পদে মৃত্যু ভয় তাড়া করে ফিরছিল। কিন্তু নিকোলাসের চিন্তা সবকিছুর ঊর্ধ্বে। বেশ কিছু দূর এগিয়ে গিয়েছিলাম, এমন সময় আমার সকল ভয় চিন্তা দূর করে নিকোলাস ডেকে উঠল। মা! প্রাণ ফিরে পেলাম যেন। দৌড়ে ওকে বুকে চড়িয়ে চুমুতে চুমুতে ওর মুখটা ভরিয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বললাম, কোথায় গিয়েছিলি একা? ভয় পেয়েছিলাম তো। মা ওদিকে। ভীত মুখে তোতলাতে লাগলো নিকোলাস। রীতিমতো কাঁপছে ওর শরীর। আঙ্গুল দিয়ে সামনে ইশারা করে কিছু বলতে চাইছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলাম। কিছুটা শান্ত হয়ে বলল, মা ওদিকে মানুষের লাশ পড়ে আছে, একটা না অনেকগুলো। পচে ঘুরে দুর্গন্ধ বেরোচ্ছে ওদের মৃতদেহ থেকে। ভয় পেলাম আমি। এই গ্রাম পরিত্যক্ত হওয়ার কারণে আগে কেন ভাবিনি? নিকোলাসের হাত ধরে দ্রুত চলে এলাম বাড়ির ভেতর। নোভা তখনও ঘুমিয়ে। কোলে তুলে নিকোলাসের হাত ধরে সেই রাতে গা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। আমরা কোথায় যাচ্ছি মা? জানি না, শুধু জানি এই মুহূর্তেই গা ছাড়তে হবে। ঘুটঘুটে অন্ধকারে ছেলে মেয়েকে নিয়ে প্রাণ বাঁচাতে উদ্দেশ্যহীনভাবে এগোতে লাগলাম। পথে যেতে চোখে পড়ল কয়েকটা মৃতদেহ। আজই হয়তো মরেছে। পচে দুর্গন্ধ বেরোচ্ছে ওদের মৃতদেহ থেকে। দ্রুত পা চালালাম। মনে মনে ঈশ্বরকে ডাকছি। একজন অসহায় মা
রাতের আধারে সন্তানদের বাঁচাতে আকুল আবেদন জানায় স্রষ্টার কাছে। স্রষ্টা আমার আবেদন রক্ষা ঠিকই করলেন, কিন্তু যার ধারা করলেন তাকে আমি আশা করিনি। রিচার্ড কিভাবে খবর পেয়েছিলেন জানি না। ঘোড়া গাড়ি করে এদিকেই আসছিল সে। আমাদের দেখে নেমে সামনে এলো। নিকোলাস আমাকে জড়িয়ে ধরে। রিচার্ড ওর ভয় বুঝতে পেরে বিমর্ষ মুখে আমাকে বলে, পুরো গা প্লেগের প্রকোপে শেষ হয়ে গেছে। শুরুর দিকে যারা গা ছেড়েছিল তারাই রক্ষা পায়। এক মুহূর্ত আর এখানে নয়, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি আর প্রতিবাদ করতে পারলাম না। ওদের নিয়ে উঠে পড়লাম গাড়ির ভেতর। নিকোলাস ঘাড় গুজে বসেছিল পাশে। রিচার্ড ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি গলা ঝাড়তে অপ্রস্তুত দেখলাম ওকে। চোখে চোখ রাখছিল না। ভীষণ অস্বস্তি হচ্ছিল আমার। তবুও বললাম, আমাদের কথা কিভাবে জানলে? এক পেয়াদা বলল সে নাকি কার কাছে শুনেছে তোমরা গায়ে এসেছো। রিচার্ডের দৃষ্টি এবার আমার বুকে মাথা রাখা নোভার দিকে স্থির। হাত বাড়িয়ে ওর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি নাম রেখেছো ওর? নোভালি আগাথা, বললাম আমি। আমার লাস্ট নাম দাওনি? মন ক্ষুণ্ণ হলো। রাগে দাঁত কামড়ে বললাম, কেন দেব? কি হও তুমি ওর? বাবা হই। বিদ্রুপ করে হাসলাম। রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠল। একটু ভয় পেলাম। রিচার্ড সেটা বুঝতে পেরে মুখ নামিয়ে নরম সুরে বলে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আগাথা, ক্ষমা চাওয়ার মুখ নেই। তবু যদি কি? হ্যাঁ, চেঁচিয়ে প্রশ্ন করলাম। নোভা চমকে উঠল ঘুমের ঘোরে। ওর মাথায় আলতো করে হাত বুলাতে আবার ঘুমিয়ে গেল। রিচার্ড আর কোনো কথা বলল না। গাড়ি এগোচ্ছে সামনে। কোথায় যাচ্ছি তখনও জানতাম না। জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? আমি যেখানে আছি সেখানে নিরাপদেই থাকবে তোমরা। না, তোমার ওখানে যাব না। কোচোয়ানকে বলো আমাদের শহরের বাইরে নামিয়ে দিতে। নিজেদের ব্যবস্থা আমরা বেশ করে নিতে পারবো। পাগলামি সময় না এখন আগাথা। প্লেগ মহামারীর রূপ নিয়েছে, আশেপাশে সব স্থানে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্করভাবে। আমার সন্তান। খবরদার, যদি ওদের সন্তান বলেছ, তুমি ওদের কেউ না। তবে কে ওদের সব? ম্যাক্স? জবাব দিতে পারলাম না আমি। রিচার্ড রাগত মুখে বলল, আমি সব ভুলে যাব, তুমিও তাই করবে। আজকের পর ম্যাক্স নয়, আমি তোমাদের সব। কিছুতেই না। রিচার্ড হাসল। গুরুত্বই দিল না আমার প্রতিবাদ। নিকোলাস চুপচাপ শুনছিল। রিচার্ড ওর নত মুখ পানে সে বলল, বাবাকে মনে পড়ে না নিক? নিকোলাস আমাকে শক্ত করে ধরে আসে। রিচার্ড খপ করে ওর হাত ধরে বলল, এখনো এত ভয় আমাকে তোর? কেন ভয় পাস বল? আপন পিতাকে কেন এত ভয় পাবি তুই? তুমি আমার পিতা নও। নিকোলাস প্রতিবাদ করে ওঠে। রিচার্ডের চোখ জ্বলছিল রাগে। হঠাৎই শান্ত হয়ে মৃদু হেসে আমাকে লক্ষ্য করে বলল, আগাথা, আগাথা, দেখো আমার ছেলে আমাকে পিতা বলতে অস্বীকার করছে। এর দায় কার? তুমি ভালো করেই। রিচার্ড আমার চোয়াল চেপে ধরে। তুমি আমার আগাথা, এত ভালোবেসেছিলাম, কেন ধোকা দিয়েছিলে? কেন? কতবার বলবো আমি তোমাকে ধোকা দেইনি? তবে কেন ম্যাক্সকে বিয়ে করতে রাজি হয়েছিলে তুমি? তুমি সোফিয়াকে কেন বিয়ে করেছিলে? পাল্টা প্রশ্ন শুনলাম। ম্যাক্স আর আমার সম্পর্ক ওদের মতো নয়। রিচার্ডকে আক্রমণ করতে প্রশ্নটা করেছিলাম। বেশ লেগেছিল ওর। নিকোলাস রিচার্ডের হাত আমার চোয়াল থেকে সরানোর চেষ্টা করছে। রিচার্ড হাত সরিয়ে আগের মতো বসে রইল গুম হয়ে। নিকোলাস ভীরু গলায় আমাকে ফিসফিস করে বলল, মা, আমরা সামনে নেমে যাব। কোথাও নামবে না তোমরা। আজকের পর থেকে তোমাদের ভাগ্য আমি লিখবো, আমি। সত্যি সেদিনের কথা রেখেছিল রিচার্ড। আমাদের ভাগ্য বদলে দিয়েছিল। জোরপূর্বক ওর ওখানে নিয়ে যায়। এক প্রকার বন্দি দশায় কাটতে লাগলো আমাদের জীবন। সন্তানদের সামনে নেকড়ে রূপে আসতে পারিনি। ম্যাক্সের নিষেধ ছিল। নিকোলাসের 20 বছর হওয়ার আগে এসব কিছুতেই জানানো যাবে না।
রিসার্ট আমার অসহায়ত্ব বুঝে বিদ্রুপ করত। ম্যাক্সের গায়ে ভর পেছনে ওরই হাত ছিল, কিন্তু কোনোদিন সেটা স্বীকার করেনি। সোফিয়া আমাদের মানতে পারেনি, কিন্তু রিসার্টের ভয় চুপচাপ সহ্য করে আমাকে এবং আমার সন্তানদের। রিসার্টের পাগলামি দেখেছি আমি। আমাকে নিজের করে রাখার জন্য সব করেছে সে, জাহির করেছে আমাকে সে ভালোবেসে। ভালোবাসা কাকে বলে ও জানেই না। ও কেবল বল প্রয়োগে অধিকার করতে জানে, আর জানে দ্রুততা। একজন সামান্য রাজকর্মচারী থেকে কূট বুদ্ধি তার জোরে রাজার খাস লোক বনে যায়, কিন্তু তাতেও ওর লোভ কমে না। পুরো রাজ্য নিজের দখলে চায় ওর। প্লেগ মহামারীর প্রকোপে সমস্ত রাজ্যে দুর্ভিক্ষ নেমে এলো। না খেয়ে রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার লোক মরল। রাজাকেও কৌশলে মেরে ফেলে রিসার্ট। সিংহাসন দখল করে বসে। বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাউকে ওর দরকার। সোফিয়ার ছেলে তখনও ছোট, সুতরাং নিকোলাসের দিকে হাত বাড়ায় সে। শত চেষ্টার পরও ছেলেকে ওর কালো ছায়া থেকে আড়াল করে রাখতে পারেনি। জানি না কি বলেছিল নিকোলাসকে ও। ছেলেটা আমার অনুরোধ অনুনয় উপেক্ষা করে রিচার্ডের কথা শুনতে লাগলো। অন্ধের মতো অনুসরণ করলো ওকে, যাকে একদিন পিতা বলতে অস্বীকার করেছিল। এক সময় তাকেই নিকোলাস বাবা বলে ডাকলো। ম্যাক্সের নামও শুনতে পারত না। আমাকে এড়িয়ে চলতে শুরু করে। এদিকে নোভাও বড় হচ্ছিল। রিচার্ড তাকেও আমার কাছ থেকে কেড়ে নেয়ার পায়তারা শুরু করে। বছরের পর বছর পেরিয়ে যায়, আমার জীবনের পরিবর্তন হয় না, কিন্তু আমার নিকোলাস আমূল পাল্টে যায়। ওর 20 বছর হতে মাত্র কয়েক মাসের বাকি। অধীর আগ্রহে দিনটার জন্য অপেক্ষা করতে লাগলাম। নিজেকে চিনবে ওই দিনও। তখন আমি সব বলবো ওকে। হয়তো সেদিন ফিরে আসবে সঠিক পথে। অন্যদিকে রিচার্ডের ক্ষমতা দিন দিন বাড়তে লাগলো। প্রজাদের চোখে আমি ছিলাম রিচার্ডের স্ত্রী, রাজ্যের রানী। সোফিয়া হয়ে রইল মিস্ট্রেস। মোটেও সন্তুষ্ট ছিল না ও, কিন্তু কিছু বলার সাহসও নেই রিচার্ডের সামনে। আমাকে আপন করে পেতে কত কী না করেছে রিচার্ড। আমি ওকে আর কোনোদিন গ্রহণ করিনি। এই ক্ষোভ আর রাগ আরও ভয়ঙ্কর করে তোলে ওকে। আমাকে শাস্তি দিতে নিকোলাসকে খারাপ পথে নামিয়েছে। মানুষ খুন থেকে শুরু করে সব রকম খারাপ কাজে নিকোলাসকে সামিল করেছে। আমার আবেগী সহজ সরল ছেলেটা এক সময় ভাবলেশীন নিষ্ঠুর পাথরের মূর্তিতে পরিণত হয়। আশেপাশের 10 রাজ্যের লোক কাঁপত ওর নাম শুনে। রিচার্ডের প্রধান সেনাপতি সে। সুতরাং কোনো শাসকের সাহস ছিল না এই রাজ্য আক্রমণ করার। ইচ্ছে মতো যে কোনো রাজ্য নিজের দখলে নিয়ে নিত রিচার্ড। তার জন্য যতটা নিচে নামার সে নিঃসংকোচে নেমে যেত। এক সময় নিজেকে সর্বক্ষমতার অধিকারী মনে করতে লাগলো। ঈশ্বরকে ভুলে গেল। নিজেকে সেই স্থানে তুলতে চাইল। অমরত্ব চায় এবার ওর। এর মধ্যে অজানা এক রোগের প্রাদুর্ভাব হয় পাশের রাজ্যে। এক নতুন প্রজাতির বাদুড়ের কামড়ে রক্তশূন্য হয়ে মরতে লাগলো মানুষ। মৃত্যুর পর ওরাই আবার হিংস্র পিশাচে পরিণত হয়ে নিশিরাতে মানুষের রক্তপিপাসু হয়ে ওঠে। জনমনে ত্রাসের সৃষ্টি হয়। স্থানীয় প্রাদুদের পরামর্শে মৃতদেহগুলোকে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলা হলো। নিস্তার পাওয়া গেল পিশাচদের হাত থেকে। মৃত্যুর মিছিল কিন্তু থামল না। ঈশ্বরের গজব নেমেছে বলে প্রচার হলো। গির্জায় গির্জায় প্রার্থনা শুরু হয়। সাধারণ মানুষ যখন ঈশ্বরের সন্তুষ্ট কামনায় দিনরাত গির্জার দুয়ারে মাথা খুঁড়ছে, তখন কিছু শয়তানের পূজারী পৈশাচিক অভিসন্ধি আটে। রিচার্ডের ছিল সেই দলে। জীবন শূন্যত হওয়ার অর্থ মৃত্যুকে হারিয়ে দেয়া। এমন সুযোগ হাতছাড়া কি করে সে? স্বেচ্ছায় হলো অভিশপ্ত পিশাচ। আমার নিকোলাসকে ভুলিয়ে ভালিয়ে পিশাচে পরিণত করলো। আমি নিকোলাসকে কিছুতেই থামাতে পারলাম না।
আমারই চোখের সামনে আমার দুটো সন্তান পিশাচে পরিণত হলো। আমি অনুনয় করলাম নিকোলাসকে, হয়তো মা বলেই সেদিন সে অনুনয় রেখেছিল, মরতে দিয়েছিল আমাকে, খবর দিয়েছিল মানুষের মতো। কিন্তু আমার আত্মা আজও শান্তি পায়নি, আজও চিৎকার করে কাঁদে সন্তানদের জন্য। তুমি প্রশ্ন করেছিলে না, মৃত হওয়ার পরও কি করে এলাম তোমার সামনে? এক মা তার অভিশপ্ত সন্তানদের সাপ মোচনের জন্য মৃতপুরীর শৃঙ্খল ভেঙে এসেছে। মৃতপুরীর ওপর ওই স্বর্গীয় সুখ এই মাকে আটকে রাখতে পারিনি। সে এই ধরাতলে এসেছে কেবল তার সন্তানদের ওই পিশাচের জীবন থেকে মুক্ত করতে, যা সে জীবিতকালে পারেনি, মৃত্যুর পর পারতে চায়। আর তাই তো তোমার সামনে এসেছে, তোমার সাহায্য কামনায়। আমার সাহায্য? বিস্মিত হয় ইসাবেলা। আগাথার সব কথা শুনে আবেগী হয়ে পড়েছিল, কিন্তু শেষ কথাটা ওকে বিচলিত করে। আগাথা ওর হাত দুটো ধরে ছলছল চোখে বলল, তোমাকে আবার ফিরতে হবে ওদের কাছে, ওদের সবাইকে শেষ করে পৃথিবীটাকে পিশাচ মুক্ত করবে তুমি। তার আগে একটা কাজ করতে হবে তোমাকে, আমার সন্তান দুটোকে দিয়ে ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করাবে। কিভাবে করবে সব আমি শিখিয়ে। আগাথার কথা শেষ হওয়ার পূর্বে হাত ছাড়িয়ে নেয় ইসাবেলা, আর্ত কণ্ঠে বলল, আমি পারবো না, ক্ষমা করুন আমাকে। বহু কষ্টে ওই পিশাচদের কবল থেকে মুক্ত হয়েছে সে, জেনে শুনে ওদের কাছে যাওয়া আত্মহত্যার শামিল। ইসাবেলা কখনো তা করবে না। আশাহত হয় ক্ষণিকের জন্য আগাথা, কিন্তু হাল ছাড়ে না। নিজের জীবনের ভয় করছে, অথচ তোমাকে বাঁচাতে ভ্যালেরিয়ার প্রাণ গেছে। স্বার্থপর মেয়ে মানুষ। এই ভালোবাসো ভ্যালেরিয়াকে? ভীরুর মতো ফিরে গিয়ে শান্তি পাবে জীবনভর? ওরা ভ্যালেরিয়া ফাদার জালোভের মতো আরও কত শত মানুষ মারবে, তারই আত্মা নেই। আমার সন্তানদের মতো আরও কতজনকে যে পিশাচে পরিণত করবে। তুমি তো মা নও, তাই আমার ব্যথা তুমি বুঝবে না। চাচা, আপন জীবন বাঁচা, নিজেকে বাঁচিয়ে ফিরে যাও। অনর্থক প্রাণ গেল বেচারি ভ্যালেরিয়ার। আগাথা রুষ্ট আশাহত মুখে উঠে দাঁড়ায়। ভ্যালেরিয়ার কথা মনে পড়তেই বুকটা হু হু করে ওঠে ইসাবেলার। সেই কালো রাত মনে করে ভ্যালেরিয়ার মৃত্যু চোখের সামনে ভেসে ওঠে। সিট থেকে দাঁড়িয়ে যায়, খুঁজতে লাগলো আগাথাকে। ওই তো ট্রেনের বাইরে দেখা যাচ্ছে। এই মেয়েটা অনেকক্ষণ ধরে একা একা কথা বলছিল। মাথাটা খারাপ আছে বোধহয়। ইসাবেলা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার আগে নিজের সম্পর্কে সহযাত্রীদের ফিসফিসানি গলা শুনে থমকে দাঁড়ায়। তবে কি এরা আগাথাকে দেখেনি? সন্ধ্যার কুচ্ছটিকা গাঢ় অন্ধকারে রূপ নিয়েছে। ট্রেনের হুইসেল বাজতেই প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল। ট্রেন থেকে নেমে আগাথাকে অনুসরণ করলো ইসাবেলা। কাছাকাছি বেশ নির্জন একটা স্থানে গিয়ে থামে আগাথা। পেছনে ইসাবেলা। ভীষণ খুশি আগাথা। যেমন ভেবেছিল তেমনই হচ্ছে। ইসাবেলার মস্তিষ্কের কিছুটা হলেও এখন তার আয়ত্তে, আস্তে আস্তে পুরোটা আয়ত্তে নেবে। আর তারপর এই মেয়েকে দিয়েই হবে সন্তানদের সাপমোচন। শত জনমের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে এবার। তৃপ্ত হবে আত্মা। ইসাবেলা এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কোন একটা শহরের নাম বলেছিল নোভা, নামই তো মনে নেই। সেখানে যাব কিভাবে? ওসব নিয়ে ভাবতে হবে না তোমাকে। প্ল্যাটফর্মের বাইরে ঠিক যেখানে টমটম দাঁড়িয়েছিল, গিয়ে দেখো, সেটা এখনো সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। পল, তবে কি সেও আপনাকে দেখেছে? না, আর কোনো প্রশ্ন নয় এখন। দ্রুত যাও। ইসাবেলা দু কদম এগিয়ে ফের ঘুরে দাঁড়ায়, বলে, আমি একা কিভাবে পারবো ওদের সাথে? আমার বড্ড ভয় করছে। নিকোলাস জানলে মেরেই ফেলবে। তুমি একা নাও ইসাবেলা, আমি আছি তোমার সাথে। নিকোলাস টের পাওয়ার আগেই তুমি আমি মিলে ওদের শেষ করব। কিন্তু কিভাবে? সময় হলে সব জানতে পারবে। আর সময় নষ্ট করো না, যাও এখন। অসংখ্য প্রশ্ন মাথায় করে ইসাবেলা প্ল্যাটফর্মের বাইরে এসে থামে। আশ্চর্য, ওই তো পলের সেই টমটম। সত্যি বলতে আগাথাকে ইসাবেলা ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। প্রশ্ন আসতে পারে, তাহলে তার কথায় রাজি হয়েছে কেন? ব্যাপারটা বেশ অদ্ভুত। মলের গহীনে এসে এখনো বাড়ি ফিরে যাওয়ার পক্ষে। ভ্যালেরিয়ার প্রতি ওর দায়িত্ব ওকে
ট্রেন থেকে নামিয়ে এনেছে। প্রিয় ভ্যালেরির মৃত্যুর দিনে সে যে শপথ করেছিল তাই মনে করে আগাথাকে অনুসরণ করে। আগাথার অতীত শুনে কষ্ট হয়েছে, সাহায্য করতেও ইচ্ছে হয়, তবে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে না। ভ্যালেরিয়া পুরোটা জীবন উৎসর্গ করেছে ঈশ্বরের সমীপে। ঈশ্বরের সৃষ্টি মানুষের দুঃখ কষ্ট দূরে নিয়োজিত ছিল, কিন্তু সে সব হেলা করে ইসাবেলা বাঁচাতে শেষমেশ প্রাণ দিল। চাইলে একাই নিরাপদে ফিরে যেতে পারত, সমাজে ওর প্রয়োজন ছিল। ইসাবেলা জানে সেটা। ভ্যালেরিয়া সে দায়িত্ব হেলা করেছে কেবল ওর জন্য। তাকে নিরাপদ বাড়ি পৌঁছতে গিয়ে নিজের মৃত্যুকে ডেকে আনলো ভ্যালেরিয়া। মৃত্যুর পূর্ব পর্যন্ত সে ইসাবেলার নিরাপত্তার কথা ভেবেছে। অন্যদিকে ইসাবেলা মৃত্যুর প্রতিশোধ নয়, নিজের জীবন বাঁচানোকে প্রাধান্য দিচ্ছে সে। ধিক্কার দেয় নিজেকে, চোখ দুটো ভীষণ জ্বলছে। ফের নোনা বর্ষণ হবে বুঝি। তুমি পল বিস্মিত হয় ইসাবেলাকে দেখতে পেয়ে। ইসাবেলা অপ্রস্তুতভাবে হেসে বলে। ট্রেন তো ছেড়ে গেল, বাড়ি যাবে না? ইসাবেলা না সূচক মাথা নাড়ায়। পল ভ্রু কুঁচকে বলে, কেন? তারপর বিস্মিত মুখে বলে। খবরদার বলো না পুনরায় ফিরতে চাও আমার সাথে। ইসাবেলা আবার হাসে। সে জানে এই মুহূর্তে তাকে বোকা চণ্ডী লাগছে। প্রয়োজন মানুষকে বোকা বানায়, আবার কেউ কেউ ইচ্ছে করে বোকা সাজে। মাথা খারাপ হয়েছে তোমার মেয়ে? পল ধমকের সুরে বলে। নোভার সাথে জরুরি কথা আছে আমার, ফিরতেই হবে। বলল ইসাবেলা। পল বিরক্ত হয়। পল আমি সেসব জানি না। আমাকে রাজকুমারী বলেছেন তোমাকে ট্রেনে তুলে দিয়েছি। আমার কাজ শেষ, বিদায়। গাড়ির দিকে ঘুরতে ইসাবেলা বলে। তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। ঘাড়ের উপর থেকে ইসাবেলার দিকে ফের ভ্রু কুঁচকে তাকায় পল। তারপর মুখ সোজা করে কচুয়ানে সিটে উঠে বসে। পরবর্তী ট্রেন ঘন্টা 3 মধ্যে এসে পৌঁছাবে। পূর্ব দিকের যাত্রী ছাউনি আছে, সেখানে গিয়ে অপেক্ষা করে যাও। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় পল। নিজের উপর এখন রাগ হচ্ছে ওর। কেন যে ওই গণিকার ফাঁদে পা দিয়েছিল। ইসাবেলাকে ট্রেনে তুলে টমটমে ফেরার পথে মেয়েটির সাথে দেখা। নিকোলাসের কাজের চাপ ইদানিং খুব, তার উপর ইসাবেলার উপর নজর রাখার দরুন মাসখানেক যৌন সংভোগের সুযোগ হয়নি। বোধহয় সে কারণেই মেয়েটির সম্মোহনে ইশারায় দ্রুতই সাড়া দেয়। প্ল্যাটফর্মের পাশের ঝোপের আড়ালে টেনে নিয়ে যায় মেয়েটি তাকে। দেরি যে কারণেই হয়ে গেল, কে জানতো ওর দেরি তাকে এমন বিপদে ফেলবে। এই মেয়েকে পুনরায় ফিরিয়ে নেওয়ার অর্থ রাজকুমারীর রোশানলে পড়া। নোভা তাকে এমনিতেই সহ্য করতে পারে না। কেন কে জানে। এই মেয়েকে ফিরিয়ে নিয়ে গেছে দেখলে কি যে হবে। এসব চিন্তা করতে করতে চাবুকটা হাতে তুলে নেয়। ঘোড়ার পিঠে বাড়ি দেওয়ার আগে শেষবারের মতো দেখতে চায় ইসাবেলাকে, কিন্তু কই সে হাতের চাবুক ততক্ষণে ঘোড়ার পিঠে পড়েছে। খুঁড়ে ধুলো উড়িয়ে সব তুলে ছুটছে ঘোড়া। পল যাত্রী আসনে তাকাতে ইসাবেলাকে দেখলো, ঠোঁটে সেই বোকা বোকা হাসি। ঘোড়া থামানো পল আগত গলায় বলল, নামও বলছি। না। দৃঢ়তার সঙ্গে জবাব দিল ইসাবেলা। পল কপাল কুঁচকায়। না। না। মুখটা রুক্ষ কঠিন হলো পনের। বলল, তোমাকে টেনে হিসড়ে নামাতে পারি জানো। একটু ঘাবড়ে গেল ইসাবেলা, বিরক্ত কিন্তু হাসলো নিষ্পাপ ভাবে। বলল, আমি জানি তা তুমি করবে না, জেন্টলম্যান কি না। পল হঠাৎই নেমে এলো, যাত্রী আসনের মুখে এসে দাঁড়ালো। গলা শুকিয়ে যায় ইসাবেলার। পল হাত বাড়িয়ে সরে গেলেও পিছনে কাপা গলায় বলল, ছবে না। পল ওর হাত টেনে নামাতে গেলে আর এক হাতে শক্ত করে সিট ধরে রাখে ইসাবেলা। বেশ তাগড়া পুরুষ পল, বয়সও তো বেশি নয়, বোধহয় 30 হবে। ইসাবেলা ওর শক্তির সাথে পেরে উঠছে না, সুতরাং কেঁদে দিল গলা ছেড়ে। পলের হাত থেমে গেল। ও ভাবলো টানাটানিতে ইসাবেলা বুঝি ব্যথা পেয়েছে। এই মেয়েটি কাঁদলে পলের খারাপ লাগে, মানুষ হিসেবে হয়তো এটাই স্বাভাবিক, কিন্তু গত 1 দশক রক্তপিপাসুর দাস হয়ে থাকতে মনুষ্য অনেক দোষ গুণেই ভুলেছে। সেদিন জেগে উঠেছিল পলের মৃতপ্রায় মনুষ্যত্ব। যেদিন এই মেয়েটি ভরা বাজারে লাঞ্ছিত হলো, অসহায়ের মতো চিৎকার করে তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল, সেদিন জেগে উঠেছিল পলের মৃতপ্রায় মনুষ্যত্ব। কোনো মানুষকে বাঁচাতে অবাক হয়েছিল নিকোলাস, কিন্তু কোনো প্রশ্ন করেনি। অনুগত দাসের মন রক্ষার্থে ইচ্ছে পূরণ করতে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল ইসাবেলাকে। মালিকের নিকট ভীষণ রকম কৃতজ্ঞতা প্রকাশ করেছে মনে মনে পল। আজ সেই পুরনো কথা মনে পড়লো ইসাবেলাকে কাঁদতে দেখে। মেয়েটা তাকে জেন্টেলম্যান ভেবেছে, তাচ্ছিল্যের সুরে হাসলো। জেন্টেলম্যান আর সে বোকা মেয়ে। হয়েছে, আর কাঁদতে হবে না, যা চাও তাই হবে, তবে মনে রেখো পস্তাবে তুমি। পল উঠে বসে বলল, কচুয়ানের সিটে ঘোড়া ছুটছে আবার। সিটে বসে তখনও নাক টানছে ইসাবেলার। হাতে সামান্য ব্যথা পেয়েছে ঠিকই, কিন্তু হাউমাউ করে কাদার মতো নয়।
নিজের নাটকীয়তায় নিজেই যেন অবাক হলো, কি থেকে কি হয়ে যাচ্ছে। শেষমেশ মিথ্যা কান্নার অভিনয় করলো, তাও আবার নিখুঁত ভাবে। ছোট থেকে এসবে সে বড্ড কাঁচা। আতিয়ানা বেশ পটু মেকি। ইসাবেলার আর রক্ষা থাকবে না, বিড়বিড় করে একজনকেই স্মরণ করলো। আগাথা, আমাকে স্মরণ করেছো তুমি? আগাথা। ইসাবেলা বিস্ময়াভূত হয়ে আগাথাকে পাশে বসে থাকতে দেখে। তারপর মনে পড়ল সে তো প্রেতাত্মা। ওর জোরালো শব্দ পলের কান পর্যন্ত যায়। ঘুরে তাকায় সে। কি? ব্যথা, আমার হাতটাতে খুব ব্যথা। হাতের দিকে চেয়ে কাঁদো কাঁদো ভাব করলো। পলের দৃষ্টি নমনীয় হয়, তারপর সামনে ঘুরে বসে। নিঃশব্দে হাঁপ ছাড়লো ইসাবেলা। অগথার মুখের দিকে তাকাতে দেখলো হাসছেন তিনি। একটু লজ্জিত হলো। পলের পিঠের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, আমার ভীষণ ভয় করছে আগাথা। নোভা আমাকে দেখলে ক্ষেপে যাবে, কে জানে হয়তো মেরেও ফেলবে। হাসলেন আগাথা, ঠিক নোভার মতো। মুগ্ধতা মেশানো সেই হাসি। মাথা দুদিকে নাড়িয়ে অগথা বললেন, ও তোমাকে মারবে না, আর না কাউকে মরতে দেবে। চিন্তা করো না। আপনি কিভাবে শিওর হলেন? আমি তো ওদের মা, তাই। আচ্ছা, আমি এখন গেলাম। প্রয়োজন হলে আবার স্মরণ করো। ইসাবেলা ওর হাতটা চেপে ধরে বলে, অন্তত এইটুকু শিখিয়ে দেন, নোভা যদি ফিরে যাওয়ার কারণ জিজ্ঞেস করে কি বলবো তখন? ইসাবেলার গালে পরম মমতায় হাত রেখে অগথা বললেন, শান্ত হও মাইফিসিয়াস, আমি আসি তো। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। ইসাবেলার চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে ঘুম পাড়ানি ছন্দ আওয়াতে লাগলেন। খুব বেশি সময় লাগলো না ইসাবেলার চোখে ঘুম নেমে আসতে। ঘুম ভাঙলো পলের ডাকে। আড়ামোড়া ভেঙে জেগে দেখলো গাড়ি থেমে আছে। পল দাঁড়িয়ে টমটমের মুখে। পৌঁছে গেছি আমরা, নেমে এসো। এত তাড়াতাড়ি? পল মজা পেয়েছে কথাটি শুনে। ওর মুখ দেখে তাই বোঝা গেল। বিদ্রুপ করে বলল, প্রায় 8 ঘন্টা ঘুমালে তো পথ তাড়াতাড়ি শেষ হয়। 8 ঘন্টা? তখনই আশপাশটা খেয়ালে এলো। বেশ অন্ধকার চারিদিকে। প্ল্যাটফর্ম ছেড়েছিল তখন ছিল সন্ধ্যা। রাত কত হয়েছে এখন? কটা বাজে? নেমে প্রশ্ন করলো ইসাবেলা। পল সামনে পা দাঁড়িয়ে বলল, একটু পরেই জানতে পারবে। সামনে বিরাট প্যালেস। ইসাবেলার এখনো বিশ্বাস হচ্ছে না সে একজন প্রেতাত্মার কথায় প্রভাবিত হয়ে আবার ফিরছে বিশাল পুরীতে। বৈদ্যুতিক বাতির স্বল্প আলোতে যত সামান্যই বোঝা যাক প্যালেসের বাইরের দিকটা। হঠাৎ ঢং ঢং শব্দ করে বেঁচে উঠল প্যালেসের সামনের মিনারের ঘরটি। ঠিক 2টো বাজলো। সচরাচর মিনারগুলোর ওপর ক্রুশ চিহ্ন থাকে। এই প্যালেসের সম্মুখভাগের মিনারের সেক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল। প্যালেসে এগোতে এগোতে ইসাবেলা এদিক ওদিক এক নজর দেখা নেয়। টমটমের ঠিক একটি কৃত্রিম ফোয়ারা, তার মাঝে 2টা মূর্তি। ওদিকে বৈদ্যুতিক আলো তেমন না পড়ায় মূর্তি দুটোর মুখ বোঝা যাচ্ছে না। মূর্তি দুটোর মাঝ দিয়েই পানি পড়ছে। প্যালেসের সামনে দিয়ে পাকা রাস্তা, তারই একপাশে দাঁড়িয়ে আছে 2টো ভিনটেজ কার। একটার হুড খোলা। কিছুটা জিপ আকৃতির রাস্তার দুপাশে হাঁটা সবুজ ঘাস। প্যালেসের শেষ দুমাথায় মাঝারি ধরনের কিছু গাছের সারি। আধার নেমেছে ওদিকটাতে। পল প্যালেসের সদর দরজা ঠেলে ঢুকলো। ইসাবেলা ভীরু পায়ে এগিয়ে যায়। তখন আগাথা ঘুম পাড়িয়ে যে প্রশ্ন ভুলিয়ে দিয়েছিল এখন আবার মনে পড়ে গেল। কি বলবে নোভার সামনে দাঁড়িয়ে? প্যালেসের হলঘরের ওপর বিদ্যুৎ ঝাড়বাতি, কিন্তু পুরোপুরি জ্বলছে না ওটা। অনুজ্জ্বল আলো ছড়াচ্ছে। সেই আলোতে দেখলো পায়ের নিচের দামি মার্বেল পাথরে মোড়ানো পুরো হলঘর। খানিকটা লাল কার্পেটে ঢেকে আছে। হলঘরের একপাশে বিশাল বড় ডাইনিং, ঠিক সোজাসুজি সিংহাসন। পলকে খুঁজলো, দেখা মিলল না কোথাও। একা এখানে ওখানে ভূতের মতো অনেকক্ষণ ঘুরলো। দামি দামি আসবাবপত্র আর কিছু পতিচিত্র ছাড়া আর কিছুই নেই। হলঘরের মাঝ বরাবর প্রশস্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো ইসাবেলা। করিডোরেও মৃদু আলো। ধীর পায়ে এগোতে লাগলো। পায়ে পায়ে ভয় ওর। প্রথম যে দরজার সামনে এসে দাঁড়ায় সেটা বন্ধ। পরের দুটোও তাই। তৃতীয়টাতে তালা নেই। বুক দুরু দুরু করছে। খুলবে কি খুলবে না। ইতস্তত কাটিয়ে দরজাটা ঠেললো। খুলে গেল সেটা। পস্তালো এবার ইসাবেলা। মেয়েলি চিৎকার কানে আসতে প্রস্তুতভাবে জমে গেল সে। এই ঘরে বৈদ্যুতিক আলো নেই। ঘরের এক কোণে জ্বালা ফায়ার প্লেসের আলোতে দেখলো বিছানায় হাঁটু মুড়ে বসা অর্ধনগ্ন একটি মেয়ে। মাথাটা পেছনে ঝুঁকে গেছে দৈহিক সুখে। হাত দুটো দিয়ে কাণ্ডকে জড়িয়ে ধরে আছে। যার উপর বসে আছে তাকে অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু ওই দ্বিতীয় ব্যক্তির মাথাটা মেয়েটির ঘাড়ে।
ওদিকটা অন্ধকার আর পর্দার ছায়ার কারণে ঠিকমতো দেখতে পেল না। দরজা খোলার শব্দ পেয়ে মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। তখনই ঠেলে সরিয়ে দিয়েছি দ্বিতীয় ব্যক্তি মেয়েটিকে, কিন্তু এখনো তাকে আড়াল করে আছে মেয়েটির শরীরের একাংশ। মেয়েটির বুক উন্মুক্ত, গলার পাশ দিয়ে তাজা রক্ত বেয়ে পড়ছে। শিউরে ওঠে ইসাবেলা, দ্রুত দৃষ্টি নামিয়ে ঘুরে দাঁড়ায়। বিছানা ছেড়ে নেমে রাগত মুখে মেয়েটি জিজ্ঞেস করে, ভেবেছিল এই দরজাও বুঝি বন্ধ থাকবে ভেতর থেকে? কে জানতো দরজার আড়ালে এসব চলছে? ভুলটা ওরই। নক করা উচিত ছিল প্রথমে। পিশাচ প্রাসাদের দরজায় নক? ইসাবেলা পা চালিয়ে দরজার কাছাকাছি যেতে মেয়েটা আবার প্রশ্ন করে। মাথা নাড়িয়ে ঘুরে দাঁড়াতেই শুনল পরিচিত গলা। তুমি? প্রশ্ন ছিল না, আশ্চর্য যেন গলার স্বর। নিকোলাসের কাছে আশাতীত ছিল ইসাবেলার উপস্থিতি। গলা শুকিয়ে এলো ইসাবেলার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঘুরে দাঁড়ানোর শক্তিটুকু পেল না ও। স্পষ্ট শুনতে পাচ্ছে পরিচিত সেই ভারী পায়ের শব্দ। এগিয়ে আসছে। বেলা। থেমে গেল ইসাবেলার হৃদস্পন্দনের গতি। প্রাণটা যেন উঠে এসেছে গলার কাছে। মুখ তুলে তাকানোর সাহস নেই। নিকোলাস সামনে এসে দাঁড়ায়। পরনে ট্রাউজার ছাড়া কিচ্ছু নেই। ওর নগ্ন বুক ইসাবেলার মুখের সামনে। ফায়ার প্লেসের আগুনের রশ্মির ছটা নগ্ন পিঙ্গল বর্ণের বুকের লোমগুলোকে মোহনীয় করে তুলেছে। সেই গোলাপ আর সিম্বলিক আকৃতির ট্যাটু খুব কাছ থেকে দেখতে পাচ্ছে আজ। ইসাবেলার ইচ্ছে হলো হাতটা দিয়ে ছুঁয়ে দেখার, কিন্তু এক চুল নড়তে পারছে না। চোখের পাতা দুটো কেমন ঢলে ঢলে পড়ছে। অস্পষ্ট হয়ে এলো দৃষ্টি। নিকোলাসের গায়ে সেই সোদা মাটির গন্ধ নাকে লাগলো। সর্বশরীর কেমন নিস্তেজ বোধ হচ্ছে। নিকোলাসের হাতটা ইসাবেলার বাহুতে থামে। বেশ উষ্ণ স্পর্শটা। সে ডেকে ওঠে পুনো পুনো। বেলা, বেলা। ঘোর অমানিসা ছেয়ে যায় ইসাবেলার সামনে। পাখির পালকের ন্যায় মনে হলো শরীরটা যেন হাওয়ায় ভাসছে। হঠাৎ একটা পেশিবহুল হাত তাকে জড়িয়ে ধরে। গালে রোমশ কিছু অনুভব করলো। মাথাটা হালকা বোধ হচ্ছে। নাকে এসে লাগছে সেই সোদা মাটির গন্ধ। সোদা মাটির সুবাস। রাত্রির প্রায় শেষ প্রহর। নিকোলাস বসে আছে ইসাবেলার শিওরে। মেজাজ চরম খারাপ ওর। ইসাবেলার অচেতন মুখপানে চেয়ে রাগটা অবশ্য গলে গলে যাচ্ছে। এই মেয়ে জানেও না নিকোলাসের উপর কতটা প্রভাব ফেলেছে সে। সেই যে প্রথমবার ঝিলের পাড়ে ইসাবেলাকে দেখেছিল, নগ্ন দেহে একটু একটু করে ডুবছিল ওর শরীর। কুয়াশা চাদর হয়ে ছড়িয়ে রেখেছিল চারপাশ। মুখশ্রী ছিল ঠান্ডার দাপটে গোধূলির লালিমা। প্রচন্ড কাঁপছিল ওর গোলাপি ঠোঁট দুটো। যখন ডুব দিয়ে মাথা তুলল, ভেজা চুল গোলাপ রাঙা বুকে লেপ্টে ছিল। মনে হয়েছিল যেন গ্রিক দেবী আফ্রোদিতে নেমে এসেছে ধরার জলে। সেই প্রথমবার হৃদয় সমুদ্রে উত্তাল ঢেউ ওঠে। বুকের বাপাস শব্দ করে উঠেছিল নিকোলাসের। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক হয়। ইসাবেলা তাকে আকৃষ্ট করেছিল সেদিন। ভেবেছিল তা হয়তো কেবল ওর রক্তের তৃষ্ণার জন্য। রক্ত পানের পর মোহটা কেটে যাবে। হলো উল্টো। প্রথম দিনের পর ওর রক্তের স্বাদ কিছুতেই ভুলতে পারল না। শুধু কি রক্ত? ইসাবেলার চাহনি বিমর্ষ মুখ সর্বক্ষণ ভাবনায় স্থান করে নেয়। এমনটা হয়নি পূর্বে। মেয়েটার প্রতি আলাদা রকমের টান অনুভব করেছে। ইতিপূর্বে যা কারো প্রতি হয়নি। এমনকি নিকোলাসের জোড়া যে মেয়েটি ছিল তার প্রতিও এমন কিছু অনুভব করেনি। মার্গারেটের সাথে দেখা প্রায় 10 বছর পূর্বে। সোনালি চুল, সুশ্রী মুখাবয়বের মার্গারেট নিকোলাসকে প্রচন্ড ভালোবাসতো। ভালোবেসে স্বেচ্ছায় নেকড়ে থেকে ভ্যাম্পায়ার হয়েছিল। ছায়ার মতো অনুসরণ করত নিকোলাসকে। ওর ওপর আসা বিপদের সামনে আগে দাঁড়াতো। নিকোলাসের নিঃসঙ্গ জীবনে মার্গারেট সঙ্গী হয়ে এসেছিল। তেমন করে ভালো না বাসলেও বেশ পছন্দ করেছিল জোড়াকে নিকোলাস। ভালোই যাচ্ছিল ওদের সম্পর্ক, কিন্তু ফাদার জালোনব মার্গারেটকে কেড়ে নিল নিকোলাসের জীবন থেকে। মেরে ফেললো ওরা ওকে। মাদামের বাড়িতে ইসাবেলার সাথে ভ্যালেরিয়ার সম্পর্ক জানতে পেরে বেজায় খুশি হয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল শেষ করবে এই মেয়েকে, প্রতিশোধ নেবে মার্গারেটের মৃত্যুর। কিন্তু পারেনি নিকোলাস। ইসাবেলার নিষ্পাপ চেহারা তার ভেতরের পিশাচটাকে হারিয়ে দেয়। একেবারে মারা হয় না আর। নিজের উপর ক্ষুব্ধ হয়ে মাদামের বাড়ি ছেড়েছিল। ফেরার আগে মাদামকে বশীভূত করে ইসাবেলার ক্ষতির শেষ চেষ্টা করে। যা প্রত্যক্ষভাবে পারেনি, পরোক্ষভাবে পারতে চেয়েছিল। সেখানেও ব্যর্থ হয়। পুনরায় ওকে দেখে অবাক হয়েছিল সেদিন। এই মেয়ে একবার নয় দুবার চর মেরেছে, অসম্মান করেছে, যা অন্য কেউ করার দুঃসাহস পর্যন্ত দেখায় না। দেখালে জীবিত থাকে
থাকে না আর, অথচ নিকোলাস এই মেয়েকে কিছুই বলেনি, স্রেফ নির্বোধ বলে উপহাস করেছে। যখন মনে হয়েছে মেয়েটা তার মধ্যে অদ্ভুত অজানা এক অনুভূতির জন্ম দিচ্ছে, সতর্ক হয়ে যায়। ওর রক্তের নেশা ছেড়ে ওর থেকে দূরত্ব বর্জন তো করে। আন্দ্রেইয়ের সুস্থ হওয়ার অপেক্ষায় দিন কাটাতে লাগলো। ভেবেছিল আন্দ্রেই সুস্থ হলে মেয়েটাকে ওর হাতে তুলে দেবে, তারপর যা ইচ্ছে হোক। কিন্তু যখন প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল, রেগে যায় নিকোলাস। ইসাবেলা তাকে আগুনে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল। বোকা মেয়ে জানে না নিকোলাসকে আগুনে পুড়িয়ে মারা যায় না, কিন্তু ওর স্পর্ধা দেখে ক্ষিপ্ত হয় নিকোলাস। পণ করে এবার এই মেয়েকে হত্যা করবেই করবে। সেই পণ মুহূর্তেই ভেঙে গেল যখন ইসাবেলাকে কর্নেলার পতিতালয়ে অসহায় অবস্থায় আবিষ্কার করে। ওর ভেতরের শয়তানটা ভীষণ খুশি হয়েছিল, বলেছিল বেশ হয়েছে, এবার জীবনভর পতিতালয়ের কর্দমাক্ত খোয়ারে বন্দি থাক, লাগুক কলঙ্কের চন্দন ললাটে। কটাক্ষ করেছিল ইসাবেলাকে, তারপর নিজের প্রয়োজনে কর্নেলার পাঠানো মেয়েটার সাথে একান্তে রুমে গিয়ে বসে। মার্গারেটের মৃত্যুর পর এখানে ওর প্রায়ই আসা হয়। কর্নেলা ওর সত্যিটা জানে, এমন অনেকেই জানে। তারা স্বার্থসিদ্ধির জন্য নিকোলাসের সত্যি গোপন রেখেছে। একটা গোপন চুক্তি আছে তাদের মধ্যে, প্রয়োজন পরস্পরকে সাহায্য করে তারা। সেদিন কর্নেলার পাঠানো মেয়েটার রক্ত পান করলেও দৈহিকভাবে মিলিত হতে পারেনি। কিভাবে পারবে? ইসাবেলার ভাবনা তারা করে ফিরছিল, সুতরাং রাগে হিসিস করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে। এই মেয়েটার কারণে গত কয়েক মাসে কোনো মেয়ের সাথে একান্তে সময় উপভোগ করতে পারেনি, আর না পেরেছে বারবার চেষ্টার পরও ওকে মারতে। শেষবার নোভা এসে বাঁচিয়ে দিল। ওরা কি ভেবেছে নিকোলাস বোকা? বোঝেনি ওদের অভিনয়। এই তুচ্ছ মানবীকে বাঁচাতে নোভার অমন আচরণ চারপরনায় আশ্চর্য করেছে, কিন্তু চুপ করেছিল, যেন কিছুই বোঝেনি। ইসাবেলার কাছ থেকে যত দূরে সরতে চেয়েছে ততই মুখোমুখি হয়েছে। ও যখন কথা বলা বন্ধ করেছে নিকোলাসের খারাপ লেগেছে। কেন লেগেছে তার কারণ অনুসন্ধান করেও পায়নি। ইসাবেলাকে কাঁদতে দেখে উপেক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। সান্ত্বনা দেওয়া, মিষ্টি কথা বলে সমবেদনা জানানো, এসব নিকোলাসের দ্বারা অসম্ভব। তবুও সে গিয়েছিল ওর কাছে, জিজ্ঞেস করেছিল কি হয়েছে। জবাব দেওয়া দূরের কথা, উল্টে রাগত চোখে চেয়েছিল। নিকোলাস ভালো করেই জানে ইসাবেলা তাকে ঘৃণা করে। সুযোগ পেলে তাকে শেষ করতে ওর হাত কাঁপবে না। এত কিছু জানার পরও ইসাবেলাকে সে বাঁচিয়ে রেখেছে। কমিউনিটির পিশাচেরা ইসাবেলার রক্তের গন্ধে সর্বক্ষণ আশেপাশে ঘুরঘুর করে। নিকোলাসের ভয়ে ঘাপটি মেরে আছে। ইভারলির পরিণতিতে আরো সতর্ক হয়েছে সকলে। ওকে শাস্তি দিয়েছে কেবলমাত্র ইসাবেলাকে অশোভনভাবে স্পর্শ করার জন্য। ইসাবেলাকে কেউ অশোভন স্পর্শ করলে একদম সহ্য করতে পারে না। এই যে পেট মোটা লোকটা স্পর্শ করেছিল, তার দেহ ছিন্ন ভিন্ন করে দিয়েছে নিকোলাস। পরে অবশ্য এই নিয়ে বেজায় নাখোশ হয়েছে। মনকে এই বলে বুঝ দিয়েছে যে পলের অনুরোধ রক্ষার্থে ওকে বাঁচিয়েছে। তাছাড়া আর কি, ইসাবেলা মরুক বাঁচুক তাতে ওর কিছু এসে যায় না। তবে একথা ঠিক, ইসাবেলার কারণে সে বারবার ভুল করেছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা রিচার্ডের নজরে পড়েছে। নাখোশ হয়ে আছে সে। নিকোলাস ক্ষমতার দেওয়াল দিয়ে ইসাবেলাকে নিরাপদে রেখেছিল, যদিও একথা বাহ্যিকভাবে স্বীকার করবে না। স্বীকার না করলেও এই নিয়ে কমিউনিটির সকলে মন ক্ষুণ্ণ। নিকোলাস রাজা হওয়াতে চেপে আছে সেটা। রিচার্ড বারবার সমাধান করছেন, জোর করছেন ওকে মেরে ফেলতে। নিকোলাস চুপচাপ সেসব এড়িয়ে গেছে। বোনকে উপহার দেওয়া দাসীর নিরাপত্তা দিয়েছে, এছাড়া আর কিচ্ছু নয়। রিচার্ড ছেলের মনগত জটিলতা আন্দাজ করেছেন। ছেলের ওপর এখন আর প্রভাব খাটাতে না পারলেও মেয়ের ওপর পারেন। বাবা, সৎ মা আর বাকিদের কথার তিরস্কার সহ্য করতে না পেরে শেষমেশ ইসাবেলাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নোভা। নিকোলাসকে জানিয়েছিল, জবাবে সম্মতি জানিয়েছে সে। সব সমস্যার মূলে ইসাবেলা, ওকে তাই দূরে সরিয়ে দেওয়াই সঠিক বলে মনে করে। রিচার্ড খুশি হয়। নিকোলাসও। এই মেয়ের প্রতি অদ্ভুত অজানা অনুভূতিটাকে কিছুতেই প্রশ্রয় দেবে না সে। পিশাচদের এসব অনুভূতি থাকা উচিত নয়। সামান্য একটা মেয়ে মানুষের প্রতি মন কেমন দুর্বল হবে, মনকে শক্ত করে। সে যোদ্ধা, কোনো যুদ্ধে হার মানবে না, হোক না তা মনের বিরুদ্ধেই। নোভা যখন এসে জানালো ইসাবেলা ফিরে গেছে, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নীরবে। কিন্তু মনটা খুশি হয়নি। একটা নিগুড় শূন্যতা জেঁকে বসেছিল, সেটাকে ঠেলে সরাতেই গ্র্যাভিয়েল্লাকে কাছে টেনেছে।
স্থানীয় মন্ত্রীর সুন্দরী যুবতী মেয়ে গ্রাভিয়েল্লা। নিকোলাসের সত্যিটা জানার পরও সে রাজি হয়েছে বিছানার সঙ্গী হতে। শুধু গ্রাভিয়েল্লা কেন, যে কোনো মেয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসবে। ওকে পেতে মৃত্যুকেও গলার হার করে নেবে সানন্দে। গ্রাভিয়েল্লা বুকের কাপড় খুলে বসলো ওর সামনে, ঝুঁকে চুমু খেতে চায় ঠোঁটে। এই একটা জিনিসে প্রচন্ড আপত্তি নিকোলাসের, যাকে তাকে চুমু খাবে না। শেষবার হয়তো মার্গারেটকে চুমু খেয়েছিল, তারপর আর কাউকে হয়তো। থেমে গেল ভাবনা, দাঁতে দাঁত পিষল। আবার সেই ইসাবেলার ভাবনা। গ্রাভিয়েল্লার কাঁধ টেনে সদন্ত বসিয়ে দেয়। একটু ব্যথা পেলেও প্রকাশ করে না মেয়েটা। নিকোলাসকে প্রলুব্ধ করতে চিৎকার করতে লাগলো, ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে ধরে। নিকোলাসের সহচরী হতে আগ্রহী সে। মেয়েটাকে পছন্দ হলো নিকোলাসের। ইসাবেলার ভাবনা দূরীকরণে এই মেয়েটি বেস্ট অপশন। দুহাতে কাছে টেনে নিয়েছিল, ভেবেছিল এবার ইসাবেলার ভাবনা তাকে আর বিরক্ত করবে না। নির্বিঘ্নে গ্রাভিয়েল্লার সাথে রাতটা কাকান্তে কাটাবে। বিধিবাম স্বয়ং ইসাবেলা এসে হাজির হলো ওর সামনে। নিজের চোখে প্রথমে বিশ্বাস হয়নি, ভ্রম ভেবেছিল। ভ্রম হলে সে একা দেখতো, গ্রাভিয়েল্লা দেখবে কেন? বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়, ডাকে, জবাব নেই। কাছাকাছি দাঁড়াতে জ্ঞান হারায় ইসাবেলা। মহাবিরক্ত নিকোলাস, এই মেয়ে কথায় কথায় জ্ঞান হারায় কেন? নিশ্চয়ই তাকে বেকায়দায় ফেলতে। স্মৃতির ঘোর কাটলো দরজা খোলার শব্দে। ইসাবেল, দরজা ঠেলে নোভা প্রবেশ করে। উদ্বিগ্ন হয়ে বসলো ইসাবেলা শিওরের অন্য পাশে। নিকোলাস কিছুতেই বুঝতে পারে না পিশাচদের ওপর এই মেয়ের এত প্রভাব কেন। প্রথমে সে, তারপর নোভা, এমনকি আন্দ্রেইও এই মেয়ের প্রতি মায়া দেখিয়েছে। নিশ্চয়ই জাদু টোনা জানে এই মেয়ে। হ্যাঁ, তাই হবে। যত দ্রুত সম্ভব ওকে দূরে পাঠাতে হবে, এত দূরে যেখান থেকে ওর ভাবনাও নিকোলাসকে স্পর্শ করবে না। কি হয়েছে ওর? আমাকে কেন প্রশ্ন করছো? ওকেই জিজ্ঞাসা করো। ও তো অচেতন। চেতনা ফেরাও। নিকোলাস রাশভারী মুখে উঠে দাঁড়ায়। গ্রাভিয়েল্লাকে জোর করে বিদায় দিয়েছে, রাগ করেছে সে। ওর রাগ ভাঙাতে 1 মিনিট সময় লাগবে না নিকোলাসের। চোয়ালে আঙ্গুল ঘষতে ঘষতে মুচকি হাসলো। নোভা পানি এনে ইসাবেলার চোখে মুখে ছিটা দেয়। পিটপিট করে চোখ মেলতেই নিকোলাসের মুখ দেখলো প্রথমে। নিকোলাসের মুচকি হাসি দপ করে নিভে গেল। চোয়াল শক্ত হয়ে ওঠে। পৃথিবীতে এত এত মেয়ে লোক থাকতে এই মেয়ের চাহনি কেন হৃদয় সমুদ্র উত্তাল করে? পারলে হৃদয়টাকে খামচে বের করে আনতো এক্ষুনি। বিদ্রোহী বেঈমান হৃদয় অপছন্দ করে এই মেয়েকে নিকোলাস, ভীষণ অপছন্দ করে। নিকোলাসের কুৎসিত দৃষ্টি দেখে বিস্ফোরিত হয়ে গেল ইসাবেলার চোখ দুটো। বড়সড় একটা ঢোক গিলে চোখ ফের বন্ধ করে ফেললো। ইসাবেল, নোভার হাত গালে পড়তেই চমকে তাকায়, জোরপূর্বক হেসে অস্ফুটে বলল, নোভা, ঠিক আছো তুমি? হ্যাঁ বোধক মাথা নাড়াই আস্তে করে। চোখের কোণা দিয়ে নিকোলাসকে দেখছে। মনে মনে প্রার্থনা করছে ও যেন এখান থেকে চলে যায়। সব প্রার্থনা কবুল হয় না, এটাও তেমন। নোভা ওকে বসতে সাহায্য করে, তারপর বলল, পল আমাকে সবটা বলেছে। আমি খুব রেগে আছি ইসাবেল। কেন ফিরেছে আবার? বলেছিলাম না চলে যেতে। ধমকের সুরে কথা শেষ করলো নোভা। ইসাবেলা এবার কি বলবে? আগাথাকে স্মরণ করেও লাভ হলো না। ওই তো দূরে তার প্রেতাত্মা দাঁড়িয়ে বেশ ফাঁসিয়েছে তাকে। পথ না পেয়ে ঠোঁট উল্টে কেঁদে দিল। নোভা যত প্রশ্ন করে ও তত জোরে কাঁদে। নিকোলাস দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দেখছিল। এক পর্যায়ে রেগে ধমকে উঠল। চুপ, একদম চুপ। নোভা এবং ইসাবেলা চমকে উঠল। ইসাবেলার বুক ঢিপ ঢিপ করছে, হাত পা বুঝি ঠান্ডা হয়ে এলো। অনেকক্ষণ ধরে দুজনের নাটক দেখছি আমি। একজন প্রশ্ন করছে, আরেকজন ভ্যাঁ ভ্যাঁ করে কাছে। নোভা, তুই বলেছিলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিস, ও এখানে কেন তাহলে? সেটাই তো জানতে চাচ্ছি, কেন ফিরেছে ইসাবেল? জবাব দাও। ইসাবেলা ঠোঁট উল্টে কাঁদতে যাবে তখনই নিকোলাসের হাত ওর গলায় এসে থামে। খুব জোরে নয়, মৃদুভাবে চেপে ধরে ওর গলা। আরেকবার ভ্যাঁ করবে তো এখানেই শেষ করে ফেলবো। বলো কেন ফিরেছো? কাঁদবে তো দূরের কথা, দম ফেলতেই ভুলে গেল ইসাবেলা। নিকোলাসের হাতের আঙ্গুল গলায় মৃদু চাপ দিতেই ঠোঁট দুটো ঈষৎ ফাঁকা হয়ে গেল। নিকোলাসের অগ্নি দৃষ্টিতে এবার ভিন্ন কিছু জেগে ওঠে। ইসাবেলার ঠোঁটে স্থির হয় মনোযোগ। বড় ভাই? নোভার উদ্বিগ্ন গলার স্বরে হুঁশ ফেরে নিকোলাসের। মাথা ঝাঁকিয়ে হালকা গলা ঝেড়ে বলল, কালই আবার ফেরত পাঠাবি এই আপদটাকে। কাল মানে কাল নোভা। আর 1 সেকেন্ড এদিক ওদিক হলে খুব খারাপ হয়ে যাবে। ইসাবেলার গলা ছেড়ে দরজার দিকে পা বাড়ায়। জোরে শ্বাস ছেড়ে গলায় হাত বুলিয়ে ইসাবেলা সেদিকে তাকিয়ে রেগে বিড়বিড় করে বলে, ব্লাডি ব্লাড শকার।
কথাটা ঠিক বিড়বিড় করা হয়নি, বেশ জোরেই বলে ফেলেছে অসতর্কে। নোভা বড় বড় চোখ করে তাকায় ওর দিকে। নিকোলাসের পা থেমে গেছে, ঘুরে দাঁড়ায়। কি বলছো তুমি? ইসাবেলা ঠোঁটে হাত ঢেকে মাথা ঝাঁকায়। নিকোলাস ওর দিকে আসতেই এক লাফে নোভার পেছনে গিয়ে লুকালো। তোমার সাথে জরুরি কথা আছে নোভা, প্লিজ তোমার ভাইকে যেতে বলো। আস্তে আস্তে বললেও নিকোলাস শুনল সে কথা। চোয়াল শক্ত করে উঠল ওর। এতই যখন ভয় ফিরে এসেছে কেন? নির্বোধ লোভা ভাইয়ের দিকে অনুনয়ের চোখে তাকালো। ঘুরে দাঁড়ায় নিকোলাস, যেতে যেতে বলে, কাল দুপুরে ওকে যদি দেখেছি মনে রেখো নোভা, ওই দিনই ওর জীবনের শেষ দিন। ইসাবেলা ঠোঁট বাঁকিয়ে হাসে আর মনে মনে বলে, তোমার জীবনের শেষ দিন না দেখে আমি মরবো না রে হারামজাদা। ইসাবেল, কোমরে হাত রেখে ঘুরে দাঁড়ায় নোভা। পল তাকে জানিয়েছে ইসাবেলা জোর করে আবার ফিরেছে এখানে, কিন্তু কেন? এত ভয় দেখালো, অপমান করলো, তারপরও কেন ফিরেছে? ও তো বাড়িই চলে যেতে চেয়েছিল। নোভা ওর সেই ইচ্ছে পূরণ করেছে। কেন ফিরেছো তুমি? ক্ষমা চাইতে। কি? ওই যে খরগোশ। নোভা হাত তুলে চুপ করিয়ে দেয়। আগে বলেছি ক্ষমা চাওয়ার কিছু নেই, যা সত্যি তাই বলেছে, আবার কেন একই কথা বলছো? দাঁতে দাঁত কামড়ে বলল নোভা। ইসাবেলা আগাথাকে দেখছে, সে ইশারায় উৎসাহ দিচ্ছে এই টপিক চালিয়ে যেতে। নোভা প্লিজ। ইসাবেলা কাতর গলায় বলল। নোভার হাতটা টেনে ধরে মাথা নুইয়ে ফুপিয়ে বলল, আমাকে বাঁচিয়েছো তুমি। হতে পারো পরিস্থিতির বশে পিশাচ, কিন্তু মনের দিক দিয়ে তুমি মানুষ, খুব ভালো মানুষ। ডাইনি নাও, খরগোশটাকে ইচ্ছে করে খাওনি। ইচ্ছে করেই খেয়েছি ওটাকে আমি। আমরা যেমন খিদে পেলে ভাত খাই, পিপাসা পেলে পানি পান করি, তুমিও তেমনি ক্ষুধা তৃষ্ণার তাড়নায় খরগোশটাকে খেয়েছো। এতে তোমার কোনো দোষ নেই, এটা তোমার শরীর বৃত্তীয় প্রবৃত্তি, চাহিদা। কিন্তু তখন রাগের মাথায় কথাটা আমি বুঝতে পারিনি। আমার মা বলেন উপকারীর উপকার স্বীকার করতে হয়, আমি উল্টো তিরস্কার করেছি তোমাকে। অকৃতজ্ঞ আমি। ইসাবেলার চোখের পানি নোভার হাতের ওপর পড়ে। এই পানি মেকি কান্নার নয়। ইসাবেলা সত্যিই অনুতপ্ত। নোভা হাত ছাড়িয়ে বলল, হয়েছে হয়েছে, যাও, ক্ষমা করে দিয়েছি। ইসাবেলা খুশি হয়। পরক্ষণেই খুশিটা ম্লান হলো। এত তাড়াতাড়ি ক্ষমা করলে এখানে থাকা হবে না যে। থাকতে না পারলে প্রতিশোধ নেবে কি করে? ফ্যালেরিয়ার শেষ কাজ এখন তো ওকেই সমাপ্ত করতে হবে। অদূরে মোড়ক ডেকে উঠল। নোভা বলল, পলকে বলছি তোমাকে আবার ট্রেনে তুলে দিতে। ক্ষমা তো পেয়েছো, এখন নিশ্চিন্তে ফিরতে বাধা নেই। ইসাবেলা হ্যাঁ না কিছুই বলল না। নোভা জবাবের অপেক্ষা করে না। ভোর হওয়ার আগেই ফিরে গেল কফিনে। ইসাবেলা চিন্তিত মুখে বসলো বিছানার ওপর। কিভাবে থাকবে এখানে? আগাথাও হাওয়া। পল আসার আগে প্যালেস ছাড়লো ইসাবেলা। এছাড়া আর কোনো পথ ছিল না সামনে। পলের সামনে পড়লে তাকে ফিরতেই হতো আবার। চাইলেও আজ আর ফেরার ইচ্ছে নেই। সূর্যোদয় তখনও গগনের পূর্ব প্রান্তে পুরোপুরি জেগে ওঠেনি। জার্মানির প্রথম সূর্যোদয় হয় গর্লিটসে। অসম্ভব সুন্দর সেই মুহূর্ত। নেইস নদীর পাড়ের নিরালায় অনেকক্ষণ দাঁড়িয়ে সূর্যোদয় দেখলো ইসাবেলা। প্রত্যুষের স্নিগ্ধতা গর্লিটসের বাতাসে। নরম তুলোর মতো বাতাস এসে গা ছুঁয়ে দিয়ে যায়। রোদ ভারী মিঠা লাগে। একাকী ভাবাবেশে আচ্ছন্ন হয়ে দিশাহীন পথ চলছে। বাড়ি ফিরবে না, তবে কোথায় যাবে? কোথায় থেকে ভ্যালেরিয়ার শেষ কাজ সমাপ্ত করবে? এসব ভাবতে ভাবতে বার্চ গাছের আড়ালে বসলো। সামনে বলছে নিইসের শান্ত জলের ধারা। এই নদীটিকে কেন্দ্র করে 1000 বছর আগে গড়ে ওঠে গর্লিটস শহর। আশেপাশের স্থাপত্যে লেগে আছে পুরাতন সেই শিল্প এবং ঐতিহ্যের ছোঁয়া। শহরটি একেবারে অপরিচিত ইসাবেলার কাছে। কারোর সাথে কথা বলবে সে জো নেই। এখানকার ভাষা ওর অজানা। ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা। ইশারা ইঙ্গিতে কাউকে কতটুকুই আর বোঝাতে পারবে? যদিও বা তা করতো, কিন্তু ওই গায়ের বাজারে ঘটে যাওয়া দুর্ঘটনার পর এখানকার মানুষকে ওর বিশ্বাস নেই। একটু দূরে পাকা সড়ক। আশ্চর্যের ব্যাপার, বেলা বাড়ার পরও রাস্তা বেশ ফাঁকা। খুব একটা লোক সমাগম দেখা গেল না। কোথাও একটা গম্ভীরতার রেশ টের পাওয়া যায়। মাঝে মাঝে দু একটা জার্মান সৈন্যবাহী জিপ দেখা গেল। শহরটা টহল দিচ্ছে ওরা। রোদের তাপ বাড়তেই ইসাবেলা উঠে পড়ে। ওদিকটা বার্চ আর পাইন বৃক্ষের সারি। একটু ছায়ায় গিয়ে বসলো এবার। কাল থেকে না খাওয়া, পেটটা বড্ড জ্বালাচ্ছে। হাতে অর্থ করে কিছুই নেই। কিছু খেতে হলে অর্থ দরকার। বেলা বেড়ে দুপুর। অনাহারে ইসাবেলার শরীর দুর্বল। দুহাতে পেট চেপে বার্চ গাছের তলে গা এলিয়ে বসে আছে।
খিদে সহ্য করতে না পেরে একসময় উঠে দাঁড়ায়। রাস্তায় তখনও তেমন একটা লোকের দেখা নেই। টহলরত সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে ডাউন টাউনের উঁচু দালানের গা ঘেঁষে এগোতে লাগলো। ওর ষষ্ঠ ইন্দ্রিয় খারাপ কিছুর সংকেত দিচ্ছে। খিদে পেটে সেটা তেমন আমলে নিল না, লুকিয়েও গর্লিটসের বাইরে চলে এলো। সামনে দুটো রেস্তোরাঁ দেখা যাচ্ছে, কয়েকজন পুরুষ এবং মহিলাকেও দেখতে পেল। বাদিকে কাঁচা বাজার, বেশ কয়েকজন নারী পুরুষের ভিড় সেখানেও। ইসাবেলা যাবে কিনা ভাবতে লাগলো। একসময় দ্বিধাবোধ কাটিয়ে পা বাড়ায়। আগাথার ওপর ভীষণ রাগ হচ্ছে, কেমন একলা আর অসহায় অবস্থায় ছেড়ে উধাও হলো। ভুল হয়েছে একজন প্রেতাত্মাকে বিশ্বাস করে। নোভা বলেছিল ওর মা পবিত্র আত্মা, এমন হয় পবিত্র আত্মা মিথ্যা বলে প্রতারণা করে। নিকোলাস এবং নোভার নিষেধ উপেক্ষা করে প্যালেসে থাকা অসম্ভব, ওদের কেউ বিশ্বাস করে না। আগাথা যতই সান্ত্বনা দিয়ে বলুক ওরা ইসাবেলাকে মারবে না, কেন যেন ইসাবেলা সে কথা মোটেও বিশ্বাস করতে পারেনি। একবার ভেবেছিল ওই প্যালেসের কাছাকাছি কোথাও আত্মগোপন করে থাকবে, সেখানেও ভয় ছিল। ইসাবেলাকে খুঁজে পেতে সমস্যা হতো না ওদের, কিছুতেই ওদের মধ্যে সন্দেহের সৃষ্টি করতে চায় না ও। যে করেই হোক নিকোলাসদের সমূলে শেষ করতে হবে। কিন্তু কিভাবে ভ্যালেরিয়ার এই অসমাপ্ত কাজ সম্পন্ন করবে, কিভাবে? আগাথা, কোথায় আপনি? আমি যে দিশেহারা হয়ে পড়েছি। বাজারের পাতলা ভিড়ের মধ্যে হাঁটছে, তারপর আবাসিক এলাকার পথে এগোতে লাগলো। দুটো টমটম পাশে কেটে যায়, বাড়িগুলোর সামনে শিশুরা খেলছে। ইসাবেলাকে দেখে এক পলক তাকিয়ে আবার নিজেদের খেলায় ব্যস্ত হয়ে পড়ল ওরা। এভাবে উদ্ভ্রান্তের ন্যায় হেঁটে আরো ক্লান্ত আর হতাশ হয়। সামনে একটা চার্চ দেখতে পেয়ে সেদিকে গেল। ভেতরে কেউ নেই। হাঁটু মুড়ে বসে প্রার্থনা করলো ঈশ্বরের কাছে ইসাবেলা, তিনি যেন একটা পথ দেখিয়ে দেন ওকে। হঠাৎ বিকট আওয়াজে চমকে ওঠে, নড়ে উঠল চার্চটাও। বেরিয়ে এলো বাইরে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। একটু আগে যেখানে শিশুরা খেলছিল সেই আবাসিক স্থানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে বোমা। শিশু কিংবা সেই দালান কিছুরই আর চিহ্ন নেই, ভগ্নস্তূপে পরিণত হয়েছে সামনেটা। ইসাবেলা যখন এক পা বাড়ালো বোমার আঘাতে ধ্বংস হওয়া সেই আবাসিক এলাকার পথে, তখনই আবার সেই বিকট শব্দ। এরপর কিছুক্ষণ ওর শ্রবণ শক্তি কাজ করা বন্ধ করে দিল। স্তব্ধ হলো সামনের সব বাজার, রেস্তোরাঁ মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এক হিটলারের স্বপ্ন পূরণ আর স্বেচ্ছাচারিতায় কেবল গর্লিটস নয়, পুরো বিশ্বে বেজে উঠেছে যুদ্ধে দামামা। মরছে লক্ষ কোটি নিরীহ মানুষ। ইসাবেলা যুদ্ধের এই নির্মমতা সম্পর্কে একেবারে আড়ালে ছিল। রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের জীবন প্রবাহে কিংবা নির্জনের ওই পরিত্যক্ত প্রাসাদের বন্দিত্ব দশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কি করে জানবে? গর্লিটসের আকাশে তখন ধোঁয়া আর মৃত্যু ক্রন্দনের হাহাকার। ইসাবেলা পাথরের মতো দাঁড়িয়ে রইল, পা নড়ছে না। আকাশে যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে, একের পর এক গান ফায়ারিং এর শব্দ। লোকের হুলুস থুলুস লেগে গেল। আহত অক্ষত সবাই প্রাণ বাঁচাতে ছুটছে এদিক ওদিক। সজোয়া জার্মান সৈন্য ট্যাঙ্ক এদিকেই আসছে। ইসাবেলাই হুঁশ ফিরল, দৌড়াতে লাগলো উল্টো দিকে। ও একা নয়, সাথে আরো মানুষ, সকলে নিরাপদ স্থানের খোঁজে দৌড়াচ্ছে। সামনের এক সমতলের কাছাকাছি টানেলে গিয়ে লুকালো সকলে। আকাশে তখনও যুদ্ধ বিমানের ভয়ঙ্কর গর্জন। এই মুহূর্তে খিদের কথা আর মনে নেই ইসাবেলার। ভাগ্যের ওপর ভীষণ ক্ষোভ জন্মালো। বারবার কেন সে বিপদের সামনে পড়ছে? একটা বিপদ না আটকাতে আর একটা এসে হাজির। দুহাতে হাঁটু জড়িয়ে নীরবে কাঁদতে লাগলো। ও একা কাঁদছে না, সাথে নারী শিশুদের অনেকে কাঁদছে। বোমার আঘাতে আহতদের হাত পা শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত পড়ছে। আত্মীয় পরিজন হারিয়ে কেউ কেউ বিলাপ করতে লাগলো। সন্ধ্যা নামে বাইরে, যুদ্ধ বিমানের শব্দ আর শোনা যাচ্ছে না আকাশে। দু একজন বেরিয়ে এলো টানেল ছেড়ে, তারপর আস্তে আস্তে বাকিরা। এদের সকলেই এই মুহূর্তে গৃহহারা, উদ্দেশ্যহীন গন্তব্যের পথে এগোতে লাগলো। ইসাবেলা কোথায় যাবে ভেবে পায় না, একা একা হাঁটছে সমতলের ওপর।